স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। সময়ের সাথে পাল্টেছে অপরাধের ধরনও। কখনো রাতের আধারে ডাকাতি, কখনো বা যাত্রী পরিবহনের নামে সর্বস্ব লুট করে নিচ্ছে অপরাধী চক্র। এমন ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায়। গেল ৮ মে ভাড়াটিয়া বেশে নৃশংসভাবে খুন করে লুট করে নিয়ে যায় নগদ টাকা সহ ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র। এই ঘটনায় জড়িত এক দম্পতি সহ 4 জনকে গ্রেপ্তার করে সিআইডি। নাইম আল জিকর প্রতিবেদন। হারুনুর রশিদ রংপুরি মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের হেদায়েতের বয়ান দেন। চলতি বছরের জানুয়ারিতে স্ত্রী সুলতানা খাতুনকে নিয়ে বাসা ভাড়া নেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঝাউচর এলাকায়। দরিদ্র হয় ঘুমানোর তোষক, বালিশ, হাড়ি পাতিল সবই খাতির করে দেন বাড়ির মালিক হাজি আজিমুদ্দিন। ওয়াশ করে ওয়াশ মাহফিল করে টাইমে ওয়াশ করার পরে দিকে ধরে একটু ওয়াশ বেশি খুনি পরে এইভাবে বাড়া দিচ্ছি। হ্যাঁ কোনো আছে অনেক থাকতে দু এক মাস ধরে থাকে। আমি হ্যাঁ দিচ্ছি একটা করে কইয়া বইলা জারুটা রুচে আর কি। বয়ান শুনতে প্রায়ই হারুনের রুমে যাতায়াত করতেন আজিমুদ্দিন, আর এই সুযোগ কাজে লাগান হারুনুর রশিদ। চলতি মাসের ৮ তারিখ আজিমুদ্দিনকে ঘুমের ওষুধ খাইয়ে ও তার স্ত্রীর মুখে স্কচ টেপ ও কাপড় বেঁধে হত্যা করে লুট করে ঘরের সব মূল্যবান জিনিস। এরপর ফোন করে হত্যার ঘটনাও নিহতের মেয়েকে জানান খুনি হারুন। আমি বই দিয়েছি, বই দেখে দুবার করছি বেশি 5 মিনিট হবে, 5-7 মিনিট। 6টা আবার শিকার করছে পথের গাড়া আমি তো কই যেতে পারি। 2:26 ফোন গেছে, কইতেছে খালা নানারে তো আমাদের রুমে অজ্ঞান করে থুয়েছি, আর নানিরে বাইন দিয়া আমরা এইখানে সব যা আছে আমরা হাতি করে নিয়ে যাইতেছি। স্ত্রীকে হারিয়ে শোকে পাথর 75 বছর বয়সী আজিমুদ্দিন। জীবন থাকতে স্ত্রীর খুনিদের বিচার দেখে যেতে চান তিনি। আমরা যত ডুবরেন আমার পরিবারের বিচার হয় আর ওতে চাই। এদিকে ঘটনার 3 দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করে পুলিশ। তারা বলছে এই চক্রের মূল হোতা সুমন ও শিপন 4 বছর ধরে এভাবেই ডাকাতি করে আসছিল, আর এখন পর্যন্ত এই চক্রটি রাজধানী ও এর আশপাশের এলাকায় লুট করেছে কোটি টাকারও বেশি। যাকে টার্গেট করবে সেই টার্গেটের ডিমান্ড অনুযায়ী টার্গেটের সাথে ফিট করে এমন লোককে নিয়ে আসবে। এখানে যেহেতু বাড়িওয়ালা হজ করা হাজি, সেজন্য কিন্তু দেখেন ধর্মপ্রচারককে নিয়ে আসছে। ঘনবসতি পূর্ণ হয় রাজধানীর আশপাশের এলাকাগুলোকেই বেছে নেয় অপরাধীরা। এখন বড় বড় শহরগুলোতে সব জায়গায় আমাদের কিন্তু ভাড়াটে তথ্য ফর্ম আছে। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। ঘূর্ণিঝড় যশ আগামী বুধবার উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে রোববারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। এর মধ্যে সার্বিক সতর্কতামূলক ব্যবস্থা ও প্রস্তুতি নিতে শনিবার বিকেলে জরুরি বৈঠক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ভারতের উত্তর আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সেটি ছুটে আসবে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূলীয় এলাকায়। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং আগামী 26 তারিখ নাগাদ এটা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বিশেষ করে খুলনা কোস্টে বরাবর পৌঁছাতে পারে। এটা যে বডি মুভমেন্ট একটু বেশি থাকার সম্ভাবনা আছে অন্যান্য বারের তুলনায়, কারণ শর্ট পিরিয়ডের ভিতরে এটা কোস্টের কাছাকাছি চলে আসবে, যে কারণে বডি মুভমেন্ট একটু বেশি থাকবে তুলনামূলক। এমন পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলার প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন। সার্বিক সতর্কতামূলক ব্যবস্থা ও প্রস্তুতি নিতে বিকেলে জরুরি বৈঠকে বসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুল হক। 4টা বাহিনীকে আপনারা যেভাবে এখন মেসেজ দিয়ে দেবেন আজকে যে এই সংকটে তারা যেন মানুষজনকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার কাজে তারা যেন নিয়োজিত থাকে। উপকূলীয় জেলাগুলোর প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। 100% লোককে শেল্টারের ভিতরে রাখতে হবে এবং ঝড় চলে যাওয়ার আগ পর্যন্ত কেউ যেন শেল্টারে না পাবে, তাহলে আমরা ডেথ টোল 0 করতে পারবো। এবং এবার আমরা টার্গেট রাখবো ডেথ টোল 0। পূর্বাভাসে বলছে শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। ফলে দেশের খুলনা, বাগেরহাট এবং ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় 45 থেকে 65 কিলোমিটার গতিতে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। টিকার অভাবে দেশের বিভিন্ন জায়গায় বন্ধ টিকাদান কার্যক্রম। ফলে অনেকের আটকে আছে বিদেশ যাত্রা। উদ্বেগ বাড়ছে টিকার দ্বিতীয় ডোজ নিয়েও। সংকট কাটাতে যুক্তরাজ্যের কাছে 16 লাখ ডোজ টিকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে আগামী 25 মে থেকে দেশে চীনের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত।
প্রথম ডোজ টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজের সময় এলেও মোবাইলে আসছে না SMS। নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়েও পাওয়া যাচ্ছে না কাউকে। এমন অবস্থা বরিশালের বিভিন্ন টিকাদান কেন্দ্রের, যাতে হতাশ উদ্বিগ্ন প্রথম ডোজ টিকা গ্রহণকারীরা। এখানে বন্ধ পাইছি, কোনো নোটিশও নাই, লোকজনও নাই, আমাদের মোবাইলে কোনো মেসেজও আসে না, আর এখানে কেন্দ্রে এসে দেখি কোনো লোকজনও নাই। এখন আমরা কোথায় যাব? বরিশাল বিভাগে 6 জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নিলেও ৮৩,১৩৫ জন পাননি দ্বিতীয় ডোজ। কবে পাবেন তারও নিশ্চয়তা নেই। শুধু বরিশালই নয়, চুয়াডাঙ্গা জেলা সহ বেশ কয়েকটি জায়গায় টিকার অভাবে বন্ধ রয়েছে টিকা কার্যক্রম। আমাদের কর্তৃপক্ষের যে নির্দেশনা হবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। সব মিলিয়ে বাংলাদেশ ভারত থেকে উপহার সহ টিকা পেয়েছে ১,২,০০,০০০ ডোজ। তার মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৯৭,৫০,০০০ টিকা দেয়া শেষ। তার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ মানুষ। এদের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন প্রায় ৪০ লাখ। হাতে আছে আর মাত্র ৪ লাখ ডোজ। তাই প্রথম ডোজ নেওয়া ১৪ লাখ মানুষের দ্বিতীয় ডোজ এখনো অনিশ্চিত। এমন বাস্তবতায় শনিবার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাজ্যের কাছে ১৬ লাখ ডোজ অক্সফোর্ডের টিকা চেয়েছে বাংলাদেশ। 1.5 million people. আমি খুব বেশি চাইছি না, তাদের কাছে মাত্র ১.৬ মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা ডোজ চাইছি। তারা আমাদের ভালো বন্ধু, তাদের উচিত দ্রুত বাংলাদেশকে এই ডোজগুলো দেয়া, যাতে মানুষ তাদের দ্বিতীয় ডোজটি নিতে পারে। অক্সফোর্ডের টিকা না পেলে অন্য কোনো টিকা দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া যাবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ। এর মধ্যেই আগামী ২৫ মে শুরু হচ্ছে চীন থেকে উপহার হিসেবে পাওয়া টিকার প্রয়োগ। মেডিকেল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে যারা পড়াশোনা করছেন তারা এই টিকা পাবেন বলে জানানো হয়েছে। ২৫ তারিখে হয়তো একটা সিনোভ্যাক্সের লঞ্চিং হতে পারে। চিঠি অফিসিয়াল পাইনি, আনঅফিসিয়ালি ২৫ তারিখে যেন আমাদের প্রস্তুত থাকতে বলেছে, আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। গেল ১২ মে চীনের সিনোফার্মার ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ। চীন আরও ৬ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশকে দেবে বলে জানিয়েছে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দেশে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ১,০২৮ জন। একদিনে করোনায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে। ২৪ ঘন্টায় ১২,২৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.৪১%। কারাবন্দী কিংবা বিভিন্ন মামলার শিকার মানুষের বিচারের ক্ষেত্র আদালত হলেও দীর্ঘ লকডাউনে এর বেশিরভাগই বন্ধ। চরম ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থী ও আইনজীবীরা। আইনজ্ঞরা বলছেন, সুপ্রিম কোর্টে ৫০-এর অধিক বেঞ্চ থাকলেও বর্তমানে মাত্র ৯টি ভার্চুয়াল কোর্ট খোলা রয়েছে। আর সারা দেশের নিম্ন আদালতগুলোতে গুটি কয়েক ভার্চুয়াল কোর্ট খোলা থাকলেও ধীরগতির ইন্টারনেট আর অদক্ষতার কারণে এর সুফল পাচ্ছে না বেশিরভাগ মানুষ। এতে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার পাশাপাশি আর্থিক অনটনে পড়ছেন অনেক লাখ আইনজীবী। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। স্বাভাবিকভাবে বন্দি জীবন কিংবা অপরাধের গ্লানি নিয়ে জীবনযাত্রা কোনো মানুষেরই কাম্য নয়। তার উপর যদি বন্ধ থাকে মানুষের বিচার পাওয়ার ক্ষেত্র, তাহলে সে কষ্টের অন্ত থাকে না। দীর্ঘ লকডাউনে ১ বছরেরও বেশি সময় দেশের সব আদালত বন্ধ থাকায় এমনই ভোগান্তিতে বিচার প্রার্থী ও কয়েক লাখ আইনজীবী। সাম্প্রতিক তথ্য বলছে, সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৩৫,৬৯,০০০, যার মধ্যে আপিল বিভাগে ২০,৪৪২ ও হাইকোর্ট বিভাগে ৫,১৬,৬৫২টি, আর অধস্তন আদালতে ৩০,৩২,৬৫২টি মামলা বিচারাধীন। এমন পরিস্থিতিতে করোনা অতিমারিতে ১ বছরেরও বেশি সময় ধরে বন্ধ দেশের সকল আদালত। তবে সীমিত পরিসরে বিশেষ আদালত ও ভার্চুয়াল কোর্ট খোলা থাকলেও এর সুফল পাচ্ছেন না বেশিরভাগ বিচারপ্রার্থী। তাই শিগগিরই নিম্ন আদালত ও উচ্চ আদালত খুলে দেওয়ার দাবি সিনিয়র আইনজীবীদের। সুপ্রিম কোর্টে ৩৫টি ভার্চুয়াল কোর্ট, ১৮টি রেগুলার কোর্ট এবং নিম্ন আদালত পুরোপুরি অ্যাকচুয়াল কোর্ট চালু করা হবে, কারণ নিম্ন আদালত ভার্চুয়ালি চলতে পারছে না। বিচার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিচারপ্রার্থী জনগণ তাদের ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেটা থেকে বঞ্চিত হচ্ছে। আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলছেন, আইনে মামলার বাদী ও বিবাদী উভয় পক্ষের উপস্থিতিতে বিচারের বিধান থাকলেও তা হচ্ছে না দীর্ঘদিন ধরে। এতে একদিকে বিচার যেমন বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে অর্থ কষ্টে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন কয়েক লাখ আইনজীবী। স্বাস্থ্যগত বিষয়ে যদি
ঝুঁকিটা কম থাকে, এই পরিস্থিতিতে আমার মনে হয় আদালতগুলো খুলে দেওয়াটা সারা দেশেই আইনজীবীরা চাচ্ছেন বিচার প্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এটি দরকার। কোনো ব্যক্তি আইনের আশ্রয় লাভের যে সাংবিধানিক অধিকার, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি ইচ্ছা করলে কিন্তু একটা আদালতে হাজির হতে পারছেন না, একদিকে আগাম জামিন নিতে পারছেন না, আবার নিম্ন আদালতেও প্রয়োজনে সারেন্ডার করতে পারছেন না। করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় বিচারপ্রার্থী ও আইনজীবীদের কথা চিন্তা করে সামাজিক দূরত্ব মেনে সকল আদালত খুলে দেওয়ার আহ্বান তাদের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রোববার সরকারের 3 মন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন সাংবাদিক নেতারা। নেতাদের আশা আজই রোজিনা ইসলাম জামিনে মুক্ত হবেন। রোজিনার জামিন শুনানির বিষয়ে আজই আদেশ দেওয়ার কথা আদালতের। এর আগে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে দিনভর অনশন করেন নারী সাংবাদিকরা। তারা বলেন, সত্য খবর প্রচার করাই সাংবাদিকদের কাজ। গণমাধ্যমের কাজের সমালোচনা না করে বরং দুর্নীতিবাজ আমলাদের শাস্তির আওতায় আনা উচিত। একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সাব এডিটর কাউন্সিল। উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির নেতারা বৈঠক করেন। পরে এক ব্রিফিংয়ে নেতারা মন্ত্রীদের সাথে সাক্ষাৎ কর্মসূচি ঘোষণা করেন। বিকালে শাহবাগে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে নাগরিক সমাবেশের আয়োজনে প্রতিবাদ কর্মসূচি হয়। সভাপতিত্ব করেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। প্রথম দিন থেকে আমরা দেখতে পাচ্ছি বারবার সময় ক্ষেপণ করে অপরাধী বানানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে ধাপে ধাপে। আপনার বেঠিক কাজের কথা আমরা বলবো, তখন আসলে আমরা শত্রুতেই পরিণত হব। তাই কখনো বন্ধু হতে চাই না, শত্রুই থাকতে চাই, পাশাপাশি চলতে চাই, বরং আপনার সমালোচনা করে আপনার উপকারী করতে চাই। অবাধ তথ্য অধিকার আইন থাকাকালীন অবস্থায় এই অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে সাংবাদিকদের মুক্তভাবে কাজ করতে না দেওয়াটা একটি সাংঘর্ষিক অবস্থান। আমরা সেখানে আমাদের যারা সরকারের মধ্যে নীতি নির্ধারক আছে তাদের কাছে আমরা আমাদের ডেলিগেশন যাবে। সারা দেশে ভাঙা ও ত্রুটিপূর্ণ সড়কে চলাচল করতে গিয়েই বছরে 7.5 কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়ছেন পণ্যবাহী ও গণপরিবহন মালিকরা। এক শ্রেণীর অসাধু চক্র সড়ক নির্মাণের সময় মানহীন বিটুমিন ও নিম্নমানের উপাদান ব্যবহার করায় সারা বছর গাড়ি যন্ত্রাংশ কিনতে গিয়ে এই বিপুল অঙ্কের ক্ষতি হচ্ছে তাদের। পরিবহন মালিকরা বলছেন, সড়ক নির্মাণের কাঁচামাল ব্যবহারে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো না হলে মালিকদের লোকসান আরও বাড়বে। আর বিশেষজ্ঞরা মনে করেন, ত্রুটিপূর্ণ সড়কের কারণে কেবল পরিবহন মালিকরাই নয়, সাধারণ মানুষ ও দুর্ভোগের শিকার হচ্ছে, বাড়ছে দুর্ঘটনা। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। দেশে প্রতি বছর 10% হারে বাড়ছে পরিবহন চাহিদা, সেই সাথে বাড়ছে পরিবহনের সংখ্যাও। বর্তমানে ব্যক্তিগত ও 3 হুইলার চালিত যানবাহন বাদেই 4 লাখের বেশি গণপরিবহন ও পণ্যবাহী পরিবহন চলছে দেশের সড়ক ও মহাসড়কে। তবে এসব পরিবহনের যন্ত্রাংশ কিনতেই বছরে 7.5 কোটি টাকার বেশি খরচ হচ্ছে পরিবহন মালিকদের। গাড়ির যন্ত্রাংশ কিনতে এত বিপুল টাকা ব্যয়ের জন্য মালিকরা দেশের ভাঙা ও ত্রুটিপূর্ণ সড়কগুলোকেই দায়ী করছেন। পরিবহন মালিকদের দাবি, ভাঙা সড়কের কারণে 2 থেকে 3 মাস না যেতেই গাড়ির টায়ার, টিউব ও স্প্রিং সহ নানা যন্ত্রপাতি পরিবর্তন করতে হচ্ছে। ফলে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। বিটুমিন বাংলাদেশে এখন যেগুলা চালু আছে অনেক নিম্নমানের, এ দিয়ে রাস্তা করলে রাস্তা 6 মাসও টিকে না, এবং এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হই আমরা। যে পার্স চলার কথা ছিল 2 বছর, সেটা 6 মাস চালাইতে পারি না। যে রাস্তা অতিক্রম করতে সময়ের প্রয়োজন হইতো আপনার 2 ঘন্টা, ওইটার মধ্যে সময় লাগতেছে 4 থেকে 5 ঘন্টা। এবার এই যে 1000 টাকা করেও ড্যামেজ হয় প্রতি গাড়িতে, তাইলে আপনার 6.5 কোটি থেকে 7 কোটি টাকা ক্ষতি হয়। এদিকে পরিবহন চালকরা বলছেন, ভাঙা সড়কে গাড়ি চালাতে গিয়ে প্রতি সপ্তাহেই যানবাহন মেরামত করাতে হচ্ছে, আর গাড়ির ক্ষতির কারণে মালিকদের জরিমানার মুখে পড়তে হচ্ছে তাদের। যাত্রীদেরও পোহাতে হচ্ছে দুর্ভোগ। ভালো গাড়ি নিয়ে অফিস থেকে বাইরে এসেছি, বাইরে আমার রাস্তা প্রচুর জ্যাম, আর ভাঙ্গার ভিতরে আমি গাড়িটা ফালাইছি, হঠাৎ করে গাড়িটা আমার বন্ধ হয়ে গেল। গাড়ির ইঞ্জিনে ক্ষতি হয়, চাক্কা জায়গা, একটা চাক্কা লিক হয়ে গেলে 300 টাকা যাবে। এখন 2 দিন পর পর রাস্তা ঠিক করে, রাস্তা আটকা রাখে, জাম লাগিয়ে দেয়।
অন্যদিকে নিম্নমানের বিটুমিন ও বালি ব্যবহারের কারণে অধিকাংশ সড়ক কিছুদিন পরপরই নতুন করে মেরামত ও নির্মাণ করতে হচ্ছে। এসব সড়কে চলতে গিয়ে নষ্ট হচ্ছে গাড়িগুলো। এতে সরকার যেমন ক্ষতির মুখে পড়ছে, তেমনি ঝুঁকির মুখে পড়ছে গাড়ির মালিক ও সাধারণ মানুষ। সড়ক যখন ভাঙাচোরা থাকে ডেফিনেটলি দেখা যাচ্ছে যে গাড়ির ঝাঁকির কারণে অনেক ক্ষতি হয়। গাড়ির বডি, সাসপেনশন সিস্টেম, গাড়ির ব্রেকিং সিস্টেম, টায়ার ক্ষতিগ্রস্ত হয়। ফলে এগুলো কিন্তু অনেক সময় চেঞ্জ করতে হয়। অনেক সময় আমাদের মালিকরা চেঞ্জ করে না। এর ফলে দেখা যায় দুর্ঘটনা যেমন ঘটার সম্ভাবনা থাকে, প্রাণহানির ঘটনার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই অংশটুকুকে যদি দ্রুত মেরামত না করা হয়, পুরো রাস্তাটাই কিন্তু দেখা যায় একসময় ব্যবহার অনুপযোগী হয়ে যায়। তথ্য বলছে দুর্বল ও খারাপ সড়কের কারণেই যানবাহনগুলো সবথেকে বেশি দুর্ঘটনার কবলে পড়ে। আর এতে পরিবহন মালিকরা যেমন ক্ষতির মুখে পড়ছেন, তেমনি দুর্ঘটনায় বছরে প্রাণহানি ঘটছে প্রায় 25,000 মানুষের। আমদানি করা নিম্নমানের বিটুমিন ব্যবহার বন্ধ করা এবং সড়ক নির্মাণে তদারকি বাড়ালে এই সমস্যা কমবে বলে মত বিশেষজ্ঞদের। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সকলের সংবাদ নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। স্বাগত সকলের সংবাদে। করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্টটি ভাইরাসের অন্যান্য ধরনগুলো থেকে অনেক বেশি শক্তিশালী এবং দ্রুত সংক্রমণ ক্ষমতা সম্পন্ন বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। তবে এক গবেষণায় দেখা গেছে এই ধরনটির বিরুদ্ধে ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা কার্যকর। ভ্যাকসিনের 2টি ডোজ টিকা গ্রহণে ভারতীয় করোনা ভাইরাসের ধরনটিকে মোকাবেলা করা সম্ভব হচ্ছে বলে পাবলিক হেলথ ইংল্যান্ড নামে সংস্থার করা এই গবেষণা বলা হয়। যদিও এই দুটি ভ্যাকসিন 33% কার্যকর হচ্ছে, যা কেন্ট ভেরিয়েন্টের বিরুদ্ধে 50% পর্যন্ত কার্যকর। এদিকে গেল এক সপ্তাহের তুলনায় 24 ঘন্টায় ভারতের সংক্রমণ কিছুটা কমে এসেছে। আক্রান্ত 2,43,000 এবং মৃত্যু হয়েছে 3,788 জনের। এ নিয়ে গোটা বিশ্বে মোট প্রাণহানি হয়েছে 34,68,000 আর মোট সংক্রমণ ছাড়িয়েছে 16,70,00,000। যুদ্ধবিরতির পর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা গাজাবাসীরা ফিরতে শুরু করেছে, কিন্তু ইসরায়েলি বিমান হামলায় বেশিরভাগ ভবন ও স্থাপনা বিধ্বস্ত হয়ে যাওয়ায় এখন তা মানুষের বসবাসের অনুপযোগী। তবে এরই মধ্যে গাজাবাসীর জন্য বিভিন্ন সংস্থার পাঠানো ত্রাণ সহায়তার ট্রাক ঢুকতে শুরু করেছে শহরে। এছাড়া বিভিন্ন দেশ থেকে সহায়তার আশ্বাসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য $45 লাখ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। অন্যদিকে দুই পক্ষের যুদ্ধ বিরতির মাঝে থাকলেও উত্তেজনা একটুও কমেনি। বিশেষজ্ঞরা বলছে আবারও সংঘর্ষ বেঁধে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। উত্তেজনা বিরাজ করছে বিভিন্ন দেশে, ফিলিস্তিনি ও ইসরায়েল সমর্থকদের মাঝেও। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে লেবাননে ফিলিস্তিনি নাগরিকদের সমাবেশে বাংলাদেশি নারী কর্মী সহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রায় 1.5 সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসানে বিজয় উল্লাসের সময় সমাবেশ থেকে ফাঁকা গুলি ছুড়লে বাংলাদেশি কুলসুম বেগম গুলিবিদ্ধ হন। গুরুতর আহত কুলসুম বেগমকে বৈরুতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। লেবাননের প্রতিনিধি বাবু সাহার তথ্যচিত্রে চন্দ্রানী চন্দ্রের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি হামলার প্রতিবাদে লেবাননে স্থানীয় ফিলিস্তিনিদের সমাবেশের থেকে ফাঁকা গুলি ছোড়া হলে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন কুলসুম বেগম জানান, ঘটনার দিন নিয়োগকর্তার বাসার কাজ শেষে ফিরছিলেন তিনি। পথে হাবর বেকারির সামনে এলে গুলিবিদ্ধ হন। আমাদের কাছে আবেদন করি, আমার আমার একটু আমার পাশে একটু খায় তারা গুলি লাগবে নদীন কল্পনা করিনি, এমন গুলিটা লাগছে, এই গুলিটা লাগবে ওরা দুনিয়ার মেঘে দেয়। পরে স্থানীয় রেড ক্রসের সহায়তায় সাইদাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৈরুতের রফিক হারিরি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। কুলসুম বেগম 2019 সালে গৃহকর্মী ভিসায় লেবাননে যান। গেল 3 মে তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু ফ্লাইট বিড়ম্বনার কারণে তার দেশযাত্রা ব্যাহত হয়। লেবাননে বাংলাদেশ দূতাবাসের 3য় সচিব আব্দুল্লাহ আল সাফি হাসপাতালে গুলিবিদ্ধ কুলসুম বেগমের সাথে দেখা করে তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। কুলসুম বেগম নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসুন্দর গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।
চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। মধ্যপ্রাচ্যের সব দেশের মতো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও করোনার টিকার উপর গুরুত্ব বাড়ছে। গুরুত্ব দেওয়া হচ্ছে দেশগুলোয় থাকা অভিবাসীদের টিকা গ্রহণের উপরও। এছাড়াও আলোচনায় রয়েছেন মধ্যপ্রাচ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ থাকা দেশগুলোর প্রবাসীরাও। তাদের দ্রুত টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে সর্বত্র। সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি কামরুল হাসান জনির পাঠানো তথ্যচিত্রে আসমাতুলির ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে করোনা ভ্যাকসিনেশনের উপর ক্রমেই গুরুত্ব বাড়ছে। এই তালিকায় সামনের সারিতে রয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নাম। আমিরাতে প্রতিদিন গড়ে 1,20,000 ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এরই মধ্যে 1,19,44,000 ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে দেশটিতে চীনের সিনোফার্ম ভ্যাকসিন গ্রহণকারীদের সহায়ক হিসেবে 6 মাস পর তৃতীয় ডোজ গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। ন্যাশনাল ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ঘোষণা দিয়েছে যে যারা প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে তার 6 মাস পরে সহায়ক হিসাবে একটা তৃতীয় ভ্যাকসিন নিতে পারবে। তবে প্রবীণ এবং মুরব্বী যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সিনোফার্ম ছাড়াও দেশটিতে রাশিয়ার স্পুটনিক ভি ও যুক্তরাষ্ট্রের অনুমোদিত ফাইজার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এগুলো ছাড়াও চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আবুধাবি উৎপাদন করছে হায়াত ভ্যাক্স নামে করোনা ভ্যাকসিন। তো আমরা যেটুকু জেনেছি প্রাথমিকভাবে প্রতি মাসে 2 মিলিয়ন ডোজ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার। তবে করোনার প্রকোপ বাড়ায় সৌদি আরব, আমিরাত ও ওমান সহ বেশ কিছু দেশ আকাশপথের যোগাযোগ বন্ধ রেখেছে। এতে আটকা পড়েছেন মধ্যপ্রাচ্যের হাজার হাজার প্রবাসী শ্রমিক। ফিরে যাওয়ার ক্ষেত্রে ভ্যাকসিন গ্রহণকারী প্রবাসীরা অগ্রাধিকার পাবেন। সৌদি আরবে শর্ত সাপেক্ষে যাতায়াত চলছে, তবে সেখানে 7 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সৌদি সরকার, যার জন্য গুনতে হবে অতিরিক্ত 40 থেকে 50,000 টাকা। দেশে আটকে পড়া প্রবাসী যারা এখনও ভ্যাকসিন গ্রহণ করেননি তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবেশের অনুমতি পেতে জটিলতা দেখা দিতে পারে। সুতরাং দেশে আটকে পড়া প্রবাসীদের দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করা উচিত। ফিরে যাওয়ার পথ সুগম করতে করোনা ভ্যাকসিন গ্রহণের বিকল্প নেই বলে জানান প্রবাসীরা। আসমাতুলি, নিউজ 24। নিচে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সকালের সংবাদে। এবার নগদের সৌজন্যে বিজয় থেকে অর্জনে। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো খুলনার ডুমুরিয়ার নিরাপদ সবজি রপ্তানি হচ্ছে ইউরোপে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় স্থানীয় ভিলেজ মার্কেট থেকে সেসব সবজি সংগ্রহ করছে রপ্তানিকারক বিভিন্ন প্রতিষ্ঠান। ন্যায্য মূল্যে সবজি বিক্রি হওয়ায় খুশি চাষিরাও। শামসুজ্জামান শাহিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার ডুমুরিয়ার এসব সবজি ক্ষেত দেখতে 8-10টি সাধারণ ক্ষেতের মতোই, তবে সার ও বালাই ব্যবস্থাপনায় রয়েছে ভিন্নতা। এসব সবজি আবাদের ভিত্তি হিসেবে জৈব সার ও ভার্মি কম্পোস্ট ব্যবহার হয়। রাসায়নিক সার অতিমাত্রায় দেয় কৃষক। এছাড়া পোকা দমন ও রোগ থেকে বাঁচাতেও রাসায়নিক কীটনাশক নয়, অনুসরণ করা হয় জৈব পদ্ধতি। রবি, খরিফ ও বর্ষা মৌসুম মিলিয়ে 8,000 হেক্টর জমিতে সবজির চাষ হয় ডুমুরিয়ায়। সরাসরি রপ্তানি হওয়ায় দামও বেশ ভালো পান কৃষক। পটল আমি সাধারণত বিষমুক্ত ভাবে চাষ করছি এবং আমার পটল যে আজ বিদেশে যাচ্ছে, গুণগত মান ভালো, বিদেশে আরো চলবে, আরো রপ্তানি করতে পারবো। এ থেকে আমরা অনেক লাভবান হবো বাণিজ্যিকভাবে। বেসরকারি একটি উন্নয়ন সংস্থার উদ্যোগে খুলনার কৃষকদের নিরাপদ সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষক ও রপ্তানিকারকদের সরাসরি যোগাযোগ স্থাপন করে একই সংস্থা। সবজি দেওয়ার জন্য কতটা উপযোগী, আমাদের চাষিরা কতটা প্রস্তুত এবং কি পরিমাণ সবজির এখানে পাওয়া যেতে পারে, তো এসব বিবেচনা করে তারা আজকের দিনে সবজিটা নিতে আগ্রহী হয়েছে। কৃষকের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। তাদের ভিতর দেখেন যে হতাশা ছিল, আসলে আমি সবজি করে সবজি বিক্রি করতে পারবো কিনা, সে হতাশা কিন্তু এখন আর নাই। কৃষি কর্মকর্তারা বলছেন জৈব পদ্ধতির সবজির উপযুক্ত বাজার দেশে নেই, এজন্য কৃষক ভালো দাম পান না। সরাসরি রপ্তানির ফলে কৃষকের লাভ বেশি হচ্ছে। একটা চাল কুমড়া প্রায় 2 টাকা বিক্রি হতো, মৌসুমের শেষের দিকে সে টমেটো 2 টাকা 5 টাকা কেজি বিক্রি হতো। মধ্যস্বত্বভোগীরা যে এটা নিত, সুযোগটা নিত, এটা কিন্তু এখানে নাই। এটা কৃষক সরাসরি পাচ্ছে, নিঃসন্দেহে এটাতে লাভবান হবে। চলতি বছর খুলনার ডুমুরিয়া থেকে 120 মেট্রিক টন সবজি রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। কাঁঠালের জন্য বেশ নামডাক আছে গাজীপুরের শ্রীপুর উপজেলার। উঁচু ভূমি ও আবহাওয়ার জন্য কাঁঠাল বেশ ভালো ফলে সেখানে। তবে গেল বছরের মতো এবারও পরিস্থিতি অনুকূলে নয়। করোনার কারণে কিছুটা শিথিল লকডাউনের কারণে ফলের দাম পাচ্ছেন না বাগানীরা। কৃষি কর্মকর্তারা অবশ্য বলছেন আমের মতো কাঁঠালও রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। মোহাম্মদ আল আমিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই বাগানের ব্যাপ্তি বেশি নয়। বাণিজ্যিক চাষ না হয় এখানে কাঁঠাল গাছের সংখ্যাও হাতে গোনা। তবে এসব গাছে ফলের সংখ্যা দেখলে সহজেই বোঝা যায় শ্রীপুর অঞ্চলে অন্য এলাকার তুলনায় বেশি কাঁঠাল ধরে। বছর কয়েক আগেও আকার ভেদে শ্রীপুরের এই ফল অর্ধশতাধিক টাকায় পাইকারি বিক্রি হয়েছে। এখন অবস্থা ভিন্ন। গেল বছর সাধারণ ছুটিতে প্রায় সবকিছু বন্ধের সময়ে কাঁঠালের পাইকারি দাম ওঠে 5 থেকে 20 টাকা। এবার কিছুটা বাড়লেও তা আশা পূরণ করতে পারছে না বাগানীদের। গত বছর ধরুন একটা কাঁঠাল যদি পাইকারি বিক্রি হইতো 20 টাকা, এবার 25 টাকা 30 টাকা আছে পাইকারি। আবার পরবর্তী কি মনে হয় তো বেকারি না। দেশের পরিস্থিতিও ভালো না, এখন কি হয় তা বলা যায় না। ব্যাপারীরাও তেমন একটা কাছে আসতেছে না। সামনের দিনগুলো আমরা ভালো দেখতেছি না। ফলন যদিও ভালো হয় কিন্তু বেচা বিক্রিটা আমাদের মনে হয় ভালো হবে না। কৃষি কর্মকর্তারা বলছেন কাঁঠাল বাজারজাত করতে বিভিন্ন উপায়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। এছাড়া ইউরোপ সহ অন্যান্য দেশেও রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। কাঁঠাল বাজারকরণের ব্যাপারে যদি কোনো সহযোগিতা লাগে আমরা সেখান থেকেও যে ব্যবস্থা নিয়েছি যে যদি তাদের বাইরের বাজারে দিতে কাঁঠালকে বাজার পৌঁছাতে তাদের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা আমাদের কৃষি অফিস থেকে আমরা তাদেরকে সেইখানে বাজারে নিয়ে যাওয়া এবং বাজারজাতকরণের ব্যাপারেও আমরা তাদেরকে সহযোগিতা করছি। এবছর গাজীপুরে ৯,৩৮০ হেক্টর জমিতে কাঁঠালের বাগান করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে খেলার খবর। ওয়ানডে সুপার লিগে পূর্ণ পয়েন্ট অর্জনের লক্ষ্যে আজ থেকে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে শুরু হচ্ছে টাইগারদের ওয়ানডে সিরিজ। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের আগে শেষ দিনের মতো ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই আলাদাভাবে অনুশীলন করেছে জাতীয় ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে শেষ কয়েকদিনের অনুশীলনের কারণে প্রস্তুতিতে নেই কোনো ঘাটতি। ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কথাই জানান টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি ঢাকার তাপমাত্রা, এমন বাস্তবতায় তীব্র রোদে সকাল 10টা থেকে মিরপুরের হোমক ক্রিকেটে ঘন্টা দেড়েকের ফিল্ডিং অনুশীলন। মিরপুরের পুরো মাঠ জুড়ে 3 ভাগে ভাগ হয়ে ফিল্ডিং অনুশীলন করে সাকিব তামিমরা। হয়েছে হাই ক্যাচ ও ইনার সার্কেলে ম্যাচ পরিস্থিতি সৃষ্টি করে ক্যাচিং অনুশীলন। উইকেট রক্ষক, স্লিপ, গালি ও পয়েন্ট পজিশনে ফিল্ডারদের নিয়ে আলাদা কাজ করিয়েছেন ফিল্ডিং কোচ। Fielding is like most other things in the game. ফিল্ডিং নিয়ে আজ অনুশীলনে বাড়তি কাজ হয়েছে। গরমের বাস্তবতা ও ম্যাচের সময়সূচির কথা মাথায় রেখে আমরা ফিল্ডিং অনুশীলন করিয়েছি। এমন পরিস্থিতিতে ফিল্ডিং করতে গেলে ফিল্ডারদের কনফিডেন্স তৈরি করতে হবে, সেদিকে আমরা নজর দিয়েছি। ফিল্ডিং অনুশীলন শেষে নেটে ঘাম ঝরিয়েছেন সাকিব, মুশফিকরা। বোলারদের দিকে ছিল বাড়তি নজর। তাসকিন, মুস্তাফিজরা নেটে বল করেছেন ঘন্টা খানেকের মতো। সব মিলিয়ে 3 ডিপার্টমেন্টের অনুশীলনের পর লঙ্কানদের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ। সিরিজটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা জয়ের জন্য মাঠে নামবো। সেই সঙ্গে বিশ্বকাপের আগে আমাদের একটি ব্যালেন্স দল গঠনের প্রক্রিয়া হাঁটতে হবে। 2-3 জন তরুণ খেলোয়াড়ের ধারাবাহিক ভালো পারফরমেন্স আমাদের প্রয়োজন, যা কিনা বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গলজনক। সেদিকে আমরা লক্ষ্য রাখছি। এদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানলেও সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সফরকারী শ্রীলঙ্কা। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, তাদের বিপক্ষে সিরিজটি সহজ হবে না। তবে আমরা প্রতিটি ম্যাচেই জয়ের দিকে চোখ রাখব। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উন্মুক্ত করা হলো নান্দনিক এক পার্কের। মহামারীর এই সময় এটি সবার জন্য উন্মুক্ত করায় খুশি স্থানীয়রা। তারা বলছেন এই সময় পার্কটি পরিদর্শনে কিছুটা হলেও হাঁপ ছেড়ে বাঁচবেন বন্দিদশায় থাকা শিশু সহ শহরটির প্রকৃতিপ্রেমীরা। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের
রাজকীয় ইট পাথরের এসব ইমারতের মাঝে এমন সবুজের সন্ধানই যেন করছিলেন শহরবাসী। তাই তো পার্কটিতে হুমড়ি খেয়ে পড়েছেন তারা। মহামারীর বদলি দশার মাঝে সেখানে তারা একটু হলেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন। 2.5 acre park oasis. পার্কটি শহরবাসীর জন্য একটা অ্যামেজিং গিফট বলা যায়, কারণ এখানে সবাই সুন্দর সময় কাটাতে পারছেন। কয়েক বছর ধরেই অপেক্ষা করছিলাম পার্কটি কখন চালু করা হবে। মহামারীর এই সময়টাতে যখন ঘরে থাকতে থাকতে একঘেয়েমি লাগছিল, তখন এটি উন্মুক্ত করায় আমরা খুব খুশি। নিউ ইয়র্ক শহরের হাডসন নদীর কূল ঘেঁষে নির্মাণ করা হয়েছে লিটল আইল্যান্ড নামের নান্দনিক এই পার্কটি। তবে নাম লিটল আইল্যান্ড হলেও পার্কটির সৌন্দর্যের পরিসর বিশাল। নির্মাণ ব্যয়ের তালিকাটাও বেশ দীর্ঘ। এটি নির্মাণে বড় অঙ্কের অর্থ সহায়তা দিয়েছে মিডিয়া মোগল ব্যারি ডিলার। তাই তো তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতার শেষ নেই পার্কে আসা দর্শনার্থীদের। আসমা তুলি, নিউজ 24। এখন এ পর্যন্তই আপনারা দেখছেন নিউজ 24। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।